দর্শক অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফাতিহা শাফি আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার বিনিয়োগ ও অর্থনীতির আদ্যোপান্ত নিয়ে কথা বলে থাকি এবং সেই সাথে আমাদের অনুষ্ঠানে সম্পৃক্ত থাকে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনাবলীও। আমরা যেরকমটা জানি আসলে বাংলাদেশের পোশাক শিল্প দীর্ঘদিন ধরে কম খরচে বিপুল পরিমাণে পোশাক উৎপাদনের সক্ষমতা সেটি অর্জন করেছে এবং সেটির উপর ভিত্তি করে আন্তর্জাতিক পর্যায়ে বা বিশ্ববাজারেও একটি শক্ত অবস্থান তৈরি করেছে। তা বৈশ্বিক বাজারের যে প্রতিযোগিতা সেটি যত বাড়ছে চ্যালেঞ্জও কিন্তু সেই সাথে সমান তালে বেড়ে চলেছে। সেই চ্যালেঞ্জগুলো কি কি এবং সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে প্রতিহত করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে। তাই আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু চূড়ান্ত করেছি বাংলাদেশ পোশাক শিল্প কম দামে বেশি উৎপাদনের মডেল বর্তমান চ্যালেঞ্জ কি। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন বিশেষজ্ঞ অতিথি। আমাদের সাথে প্রথমেই যিনি আছেন মোহাম্মদ শাহিন রহমান, চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি মার্কেটিং ডিপার্টমেন্ট বিজিএমইএ। স্বাগত আপনাকে। আমাদের সাথে আরও আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আসাদুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টর টিম স্টার টেকনোলজি। স্বাগত আপনাকে। দর্শক আমাদের সাথে জুমে যুক্ত আছেন মোহাম্মদ মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক। শুরুতেই আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছিলাম, যেরকমটা আসলে অনুষ্ঠানের শুরুর দিকেই বলছিলাম যে বাংলাদেশ আসলে দীর্ঘদিন ধরেই কম খরচে বেশি উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক যে পর্যায়ে সেটিতে আসলে একটি প্রতিযোগিতা করে আসছে এবং এই মডেলটি কি এখনো কার্যকর কিনা? ধন্যবাদ আপনাকে। আপনাদের মাধ্যমে আমি যে পোশাক শিল্প বিশেষ করে যারা জড়িত তাদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনতেছেন লাইভে এবং যিনি অনলাইনে আছেন তাকেও ধন্যবাদ জানাই। আসলে দেখেন, আমরা দীর্ঘদিন ধরে এই গার্মেন্টস শিল্পের সাথে জড়িত। গার্মেন্টস শিল্প বলতে যেটা রপ্তানি করে থাকি আমরা বিদেশে, সেটা এই বর্তমান যে মডেল নিয়ে আপনি যে কথা বলতেছেন সেটা নিয়ে আসলে আমরাও নিজেরাও এখন এটাকে নিয়ে মডিফিকেশন নিয়ে চিন্তা করতেছি। এটা নিয়ে আসলে আগানো খুব বেশি আসলে যাবে না আগের দিকে, যেহেতু দুনিয়ার এখন পুরো দুনিয়াটাই আপনি চেঞ্জের নতুন ভার্সনগুলো আসতেছে। সো এখন আগের মতো আর গার্মেন্টস শিল্প যে মেশিনগুলো এখন আমরা ইউজ করতেছি 10 বছর আগের, সেই 10 বছর ইভেন 6 মাস পর পরই চেঞ্জ হচ্ছে সব ভার্সন। ইভেন আপনি যদি চিন্তা করেন আপনার হাতের মোবাইলটাই মডিফিকেশান হচ্ছে, সো মেশিনই মডিফিকেশান লাগবে। আমরা যদি এই মডেল দিয়ে আগাইতে চাই তাহলে আমরা আমাদের যে মার্কেট সেটা হারাবো। আমরা দেখতেছেন কিছু এখনই অলরেডি আমরা ক্ষতিগ্রস্ত বিশ্ববাজারে। ইউরোপিয়ান মার্কেটে আমরা ক্ষতিগ্রস্ত আপনার আমেরিকান মার্কেটে। সো আমরা এই মডেল দিয়ে আমরা যদি আগাতে চাই তাহলে আমাদের ভবিষ্যৎ আমরা আরও মার্কেট হারানোর সংখ্যা থাকবে। সেক্ষেত্রে আমাদের থাকবে যে আমাদের সরকারের কাছে বিশেষ করে আবেদন, সেটা হলো আমাদেরকে সহযোগিতা করলে আমরা এই শিল্প যেভাবে আমরা আগেও আমাদের সরকারি সহযোগিতা ছাড়াও আমরা এটা কিন্তু অনেক দূরে এগিয়ে নিয়েছি। আপনি জানেন এখনও বাংলাদেশ বিশেষ দ্বিতীয় স্থান অবস্থান করতেছে, যদিও খুব মার্জিনাল লেভেলে দ্বিতীয় স্থান। এরা দ্বিতীয় স্থান বলা যাবে না, ভিয়েতনাম খুব কাছাকাছি পজিশনে। তারপরে আমরা কিন্তু আমাদের যে শ্রমিকদের শ্রমের বিনিময়ে যেটা কম খরচে শ্রমিক পাওয়া যায় এখনও বাংলাদেশে, বড় অন্যান্য দেশের তো অনেক কম খরচ। এটা যদি এখন ন্যূনতম বেতন হলো 12,500 টাকা, যেটা 2023 সালে ছিল 8,500 টাকা, 8,000 থেকে 8,500, এখন এটা 12,500 টাকা। তারপরে এটা বলা হবে যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এটা অবশ্যই শ্রমিকদের মূল্য কম। সেই ফ্যাসিলিটি আমরা এখনও আমাদের দেশে পাওয়া যায় বলেই আপনার বিদেশি যে ক্রেতারা তারা আমাদের কম দামে আমাদেরকে যেভাবে হোক তারা অন্য দেশে যেটা ধরেন $4 বা $5 দেয়, আমাদের দেশে $1 কমেই চিন্তা করে। সেক্ষেত্রে আমরা ইউরোপ মার্কেট যেটা আমাদের শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে, সেটা আমরা ইউরোপ মার্কেটে জিএসপি ফ্যাসিলিটি পাই, যার কারণে তারা 12% তারা একটা ওয়েব পায় সরকারের কাছ থেকে। যদি আমাদের কাছ থেকে পণ্যটা নেয়, সেটাও কিন্তু আমরা শঙ্কার মধ্যে আছি যে আসলে আদৌ কতদিন থাকবে। যদি আমরা এলডিসির উত্তোলন হয়ে যায় তাহলে এটা থাকবে না। যদি সরকার একটা ভালো ব্যবস্থা হয়েছে, এলডিসি উত্তোলন আরও 3 বছরের জন্য এক্সটেনশন হয়ে গেছে, যে আমরা এখন এলডিসি চাচ্ছি না, সেটা আমাদের জন্য এটা ভালো খবর। আমি বলবো যে এলডিসি আমার উত্তোলন এখন দরকার নেই। এই ক্ষেত্রে এটা আমাদের জন্য আরও বিপজ্জনক হবে। তো আমরা এখনও স্টিল উই আর ফাইটিং টু গ্রোয়িং আপ টু নিউ টেকনোলজি টু বিল্ড আওয়ার ইন্ডাস্ট্রি। আমরা সে ব্যাপারে আশাবাদী। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, যেরকমটা উনি বলছেন যে মডেলগুলো আছেন সেটি আসলে অনেক পুরাতন এবং সেই মডেলগুলো দিয়ে আসলে খুব বেশি আগানো সম্ভব না
আপনার সহ আলোচক ইতিমধ্যে বলেছেন। আর নতুন কি কি টেকনোলজি আসলে ইনভেন্ট করেছেন পোশাক শিল্পের ক্ষেত্রে? জি, প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই এটিএন বাংলার বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আসলে পোশাক শিল্পের সাথে দীর্ঘদিন জড়িত, বিজিএমের সাথে জড়িত, বাট আমিও দীর্ঘদিন এই লাইনে আছে জড়িত। তো আসলে ওল্ড মডেল মেশিনারি যেটা আছে, অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে আধুনিক যে সুযোগ সুবিধাগুলো আছে আমরা প্রযুক্তি ব্যবহার করতে হবে। পাশাপাশি আমাদের যে দক্ষ কারিগর আছে, যে জন্য আমরা টিকে আছি এখনো, যেটা ভাইয়া বলল যে শ্রমিকের শ্রমের মূল্য কম, তো তার পাশাপাশি যদি আমরা কিছু টেকনোলজি অ্যাড করতে পারি, যে প্রত্যেকটা দেখেন গার্মেন্টসের যে সুইং শুধু একটা পোশাক শিল্প না, সুইং কিন্তু একটা অংশ। এখানে কিন্তু ফেব্রিক্স তৈরির একটা বিষয় আছে, ডাইংয়ের বিষয় আছে, ফিনিশিংয়ের বিষয় আছে। তো প্রত্যেকটা শিল্পের সাথে কিন্তু মেশিনারি ইনভলভ। তো আমরা শুধু সেই ওল্ড মডেলের মেশিন দিয়ে তৈরি করলে দেখেন এখন যখন ফেব্রিক্সের কস্ট বেশি পড়বে, ডাইংয়ের কস্ট বেশি পড়বে, সেই ইফেক্টটা কিন্তু সুইংয়ের উপর পড়বে, কারণ তার ফেব্রিক্স বেশি টাকা দিয়ে কিনতে হবে। তো সব দিক দিয়ে সাস্টেনেবল আপনাকে খুঁজতে হবে। তো প্রথমত আধুনিক মেশিন নিয়ে আসতে হবে। যদি আপনি পিএলসি প্রোগ্রাম মেশিনের কথা বলেন, এবং আগে যে সুইং মেশিনগুলো গার্মেন্টসে ব্যবহার হয় সেটা মাত্র 3500 আরপিএম, এখন যেটা আছে এটা 5500 আরপিএম। তো এটা দিয়ে যখন সুইং করবেন আবার কিন্তু আবার এখানে ফাস্ট হয়ে যাবে, যে ঘন্টায় যদি আপনি 80 পিস করতে পারেন, এখন কিন্তু 100-120 পিস করা সম্ভব। তো এখানে কিন্তু আপনার একটা প্রফিট মার্জিন চলে আসবে। আর একটা দিক আছে যে ইলেকট্রিসিটি সেভ করা। যে এখন যে মেশিনগুলো আছে ভিএফডি কন্ট্রোলিং সিস্টেম, ধরেন আমি ইনভলভ আছি ডাইং ওয়াশিং মেশিনের সাথে, তো আমরা কি করতেছি, এটাকে আধুনিক করতেছি। যে ইলেকট্রিসিটি যদি আপনি সেভ না করতে পারেন, তারপর জ্বালানি, গ্যাস সংকট বাংলাদেশে, তো একটা টেক্সটাইল সেক্টরে কিন্তু বড় খাত হয়েছে আপনার জ্বালানি হচ্ছে গ্যাস। তো দেশের বর্তমানে যে সিচুয়েশন, তো সেটাকে কিন্তু আমরা আসলে সরকার কিভাবে দেখছে আমি জানি না। এইটা যদি আমরা কন্টিনিউ না করতে পারি, এই জ্বালানি সংকট, তাহলে পোশাক শিল্প আমি মনে করব যে আসলে ধ্বংসের দ্বার প্রান্তে হবে। কারণ বিশ্ব বাজারে জানতেছে যে বাংলাদেশে জ্বালানি সংকট। তো সেখানে আপনাকে কিন্তু সাস্টেনেবল মেশিন খুঁজতে হবে এবং আধুনিক মেশিন খুঁজতে হবে। এমন মেশিন আছে যে প্রোগ্রাম করে দিবেন, সে পানিটা টাইমলি নেবে, আপনার স্টিম কনজাম্পশন কম লাগবে, ইলেকট্রিসিটি কম লাগবে, প্রোডাকশন বেশি হবে। কারণ কি, একটা লোক যখন ম্যানুয়াল কাজ করবে তখন কিন্তু তাকে বারবার সেই সেটআপটা দিতে তো হবে। অন্যান্য দেশেও কিন্তু জ্বালানির, মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে যে জ্বালানির যে সংকটটি তৈরি হয়েছে, অন্যান্য দেশেও কিন্তু সেই সংকট কিন্তু বিরাজমান আছে। বাংলাদেশ কি সেই ক্ষেত্রে সেই সংকট সামলাতে কিছুটা হিমশিম খাচ্ছে কিনা? না, এখন দেখেন জ্বালানি তো কয়েক ধরনের। যেমন আমরা যে জ্বালানির কথা বলছি সেটা হলো গ্যাস। আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে, এই গ্যাসেই কিন্তু পোশাক শিল্পের মূল জ্বালানি। তো সেই ক্ষেত্রে আমরা এটার সাথে যুক্ত করছি এলএনজি। তো এলএনজি এখন আমাদের একটা বড় প্রবলেম, যে আপনার ইন্টারন্যাশনাল যে এই পলিটিক্স শিকার হচ্ছে, যুদ্ধ শুরু হয়েছে, এই কারণে কিন্তু আমরা সেই জ্বালানির সাপোর্টটা পাচ্ছি না। পাশাপাশি আমাদেরও খনিজ যে রিজার্ভ সেটাও কমে যাচ্ছে। তো এখান থেকে কিন্তু আমরা মানসিকভাবে এই ব্যবসায়ীরা একটা চিন্তা ভাবনা করতেছে কি করবে। তো এখন সরকার এবং গার্মেন্ট শিল্প যারা আছে, দুই পক্ষেরই কি কাজ করতে হবে সমন্বয় রেখে। সেই ক্ষেত্রে আমাদের ওই সাস্টেনেবল প্রযুক্তি খুঁজতে হবে। তাহলে আপনার কি হবে, যে ওভারঅল কস্টিং কম পড়বে। তখন কিন্তু আপনি যে মান্থলি যে আপনার কস্ট, সেই কস্টে যদি আপনি 5 লাখ পিস পোশাক উৎপাদন করতেন, সেখানে যদি আপনি 6 লাখ পিস করতে পারেন, তখন কিন্তু আপনার ওভারহেড কমবে। তখন কিন্তু আপনি ভালো বিশ্ববাজারে টিকে থাকতে পারবেন। তো বিশ্ববাজারে প্রথমত আপনার কাজের কোয়ালিটি, এবং আরেকটা ইম্পর্টেন্ট যে টাইমলি তাকে শিপমেন্ট করা। তো এই দুটো জিনিস, এবং আমাদের যে দক্ষ কারিগর আছে, যেটা আমরা টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হয়ে, তাদের কিন্তু এখানে ইনভলভ করতে হবে। প্রযুক্তি নিয়ে আসলেন, সব প্রযুক্তি যদি বাইরে থেকে নিয়ে আসেন হবে না। এখানে যারা প্রকৌশলী আছে তাদের প্রযুক্তি আবিষ্কার করতে হবে, এবং এখানে সরকারের বড় ভূমিকা রাখতে হবে, যে এই ইয়াং জেনারেশন যারা প্রযুক্তি আবিষ্কার করে তাদের সহযোগিতা করতে হবে সহজ শর্তে, যে এখানে 4%, 5% অথবা 3% তাদের বাংলাদেশ ব্যাংকের থেকে অনুদান দিতে হবে। পাশাপাশি এই পোশাক শিল্পের যারা আছে তারাও যেন এই প্রযুক্তি ব্যবহারের জন্য সহজ শর্তে গভর্নমেন্ট থেকে একটা ফ্যাসিলিটি পায়। তাহলে আমি মনে করব এই পোশাক শিল্পে যে আমরা এখনো দ্বিতীয় স্থান ধরে রাখছি, আগামীতে এই সম্ভাবনা থাকবে এবং আমরা আরো এগিয়ে যাব। জি, আমরা সেই প্রসঙ্গে আসছি। আমাদের সাথে জুমে আছেন মোহাম্মদ মাজেদুল হক। আপনার কাছে জানতে চাচ্ছি যে অর্থনীতির দৃষ্টিতে এই যে কম খরচে বেশি উৎপাদন, এই মডেলটি আসলে বাংলাদেশের ক্ষেত্রে ঠিক কতটা টেকসই বলে মনে করেন? জি, দেখুন যে ভালো একটা বিষয়ের উপরে আমাকে ডেকেছেন। সেটা হচ্ছে যে দেখেন, যে আপনি যে প্রশ্নটা করেছেন সে প্রশ্নটা আমি উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন যে ভিয়েতনামে 2025 সালে $20 বিলিয়ন বিদেশি বিনিয়োগ আসলো।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসলো $2 বিলিয়ন কম, ভারতে আসলো $38 বিলিয়ন। আচ্ছা, তাহলে বিদেশি বিনিয়োগ ভিয়েতনাম হচ্ছে যে পোশাক তৈরি শিল্পে খুব ভালো করছে তারা, কম্বোডিয়া ভালো করছে, ইন্দোনেশিয়া ভালো করছে। আচ্ছা, তাহলে বাংলাদেশে কেন এই বিনিয়োগটা আসলো না, কেন ভিয়েতনামে গেল? আচ্ছা, আবার হচ্ছে যে দেখেন চীনে যারা বিনিয়োগ করছে না, তারা বিনিয়োগ সিদ্ধান্তটা ভিয়েতনামে কেন নিচ্ছে, তারা কম্বোডিয়ায় কেন নিচ্ছে? এই প্রশ্নের উত্তরটা আপনাকে এখন দিই। সেটা হচ্ছে যে যে প্রশ্নটা আপনি করলেন সেটার উত্তরটা হচ্ছে এই, যে এই মুহূর্তে বাংলাদেশের যে পোশাক শিল্পটা রয়েছে, সেই পোশাক শিল্পটা এখন আমি মনে করি বৈশ্বিক আহ, যে অবস্থান, সেই বৈশ্বিক অবস্থান থেকে কিন্তু ছিটকে পড়তে যাচ্ছে সামনের দিনে। তার কারণ হচ্ছে যে পোশাক শিল্প টিকে থাকার জন্য, লড়াই করার জন্য, প্রতিদ্বন্দ্বী করার জন্য, কম্পিটিশনে যাওয়ার জন্য যে ধরনের ফ্যাসিলিটিস দরকার, সেই ধরনের ফ্যাসিলিটিস থেকে বাংলাদেশের পোশাক শিল্প এখন অনেক দূরে অবস্থান করেছে এই মুহূর্তে। কারণ হচ্ছে যে দেখেন, আমি যদি আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমরা কি ম্যানমেড ফাইবার নির্ভরশীল পোশাক শিল্প করতে পেরেছি এখনো? সে আমরা এখনো পারিনি। ভিয়েতনাম কিন্তু এগিয়ে গেছে, চীন এগিয়ে গেছে, আচ্ছা কম্বোডিয়াও এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি ফাস্ট ফ্যাশনের দিকে এখনো এগিয়ে যেতে পেরেছি? এখনো পারিনি। তাহলে আমরা ফাস্ট ফ্যাশনে এগিয়ে যেতে পারিনি, আমরা ম্যানমেড ফাইবারের উপরে এখনো আমরা পোশাক শিল্পকে করতে পারিনি। তাহলে আমার ইউরোপের বাজার, তাহলে আমার মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমি কিভাবে টিকে থাকবো? এক। আরেকটা কথা হলো যে আমার পোশাক শিল্পকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সব থেকে বড় বিষয় জ্বালানির নিশ্চয়তা। সেটা বিদেশি বিনিয়োগ বলেন এবং দেশি শিল্প বলেন এবং বিদেশি শিল্প বলেন, প্রত্যেকের জন্য আমার জ্বালানি নিরাপত্তা দরকার। এই মুহূর্তে আমার যে গ্যাস আছে, আমার আমার 26টা ব্লক রয়েছে, সেখান থেকে আমার 20টা ব্লক থেকে আমি গ্যাস উত্তোলন করতে পারছি, বাকিগুলো আমার অকেজ অবস্থায় পড়ে আছে। তাহলে এই যে আমি যে জ্বালানি নীতি, যে আমদানি নির্ভর যে জ্বালানি নীতি গ্রহণ করেছি, এই যে আমদানি সামনের দিনে আপনার জি জি, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করতে যাচ্ছি। মোহাম্মদ মাজেদুল হক, আপনি আমাদের সাথেই থাকুন। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, এই যে গার্মেন্টস সেক্টরে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যেটা অনুষ্ঠানের শুরুতেই আসলে বললাম। কি কি চ্যালেঞ্জের সম্মুখীন আসলে হতে পারে? আপনি একটি প্রযুক্তিগত একটি ত্রুটি তুলে ধরেছেন, আর কি কি ডিফিকাল্টিস থাকে? আপনি অলরেডি শুনতে পাচ্ছেন যে জুমে যিনি আসেন উনি অলরেডি বলছে চ্যালেঞ্জিংগুলা। চ্যালেঞ্জ বলতে আমরা মার্কেট হারানোর সংখ্যা তো আছেই। মার্কেট হারানোর জন্য যেটা ইউরোপ মার্কেটটা, যেটা আসলে বাংলাদেশি গার্মেন্টসের বলতে পারেন যে সবচেয়ে বেশি ইয়াটা আমরা ইউরোপ মার্কেটকেই বলি। আমেরিকা আমাদের 25% আমেরিকা করে, বাট এটা তো কমে আসছে বিভিন্ন কারণে। আপনি বলেন যে ট্রাম্প শুল্ক নীতি, সেটাও আমাদের ক্ষতিগ্রস্ত করছে। নতুন করে এখন যেগুলো হচ্ছে সেটা হলো আপনাদের আজকের যে আলোচ্য বিষয়, সেটা হলো মডেল, পুরাতন মডেল। আসলে পুরাতন মডেল তো অবশ্যই আমরা নিউ টেকনোলজি ইউজ না করলে আমাদের তো উৎপাদন ক্ষমতা বাড়বে না। আমাদের কিভাবে কস্ট মিনিমাইজ করা যায়, কিভাবে আমরা কস্ট কমায় নিয়ে আসতে পারি। বর্তমানে যারা বায়ার, যারা কাস্টমার, বিদেশি ক্রেতা যারা আছে, তারা কিন্তু চাচ্ছে কম দামে কত তাড়াতাড়ি দ্রুত তাদের কাছে প্রোডাক্টটা যায়। তা এখন কিন্তু আগের মতো ওই আপনার 120 দিন বা 90 ডেজ এরকম আর ক্যালকুলেশন করে, এখন কত দ্রুত আপনি প্রোডাক্ট প্রডিউস করতে পারবেন, কত দ্রুত কাস্টমার কাছে দিতে পারবেন। এটা চ্যালেঞ্জিং যে পার্টটা আছে, আমি আপনাকে চ্যালেঞ্জিং আমাদের এখন আমাদের দুর্বল অব্যবস্থাপনা। এক হলো আমাদের পাওয়ার সেকশনটা, সেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই বিদ্যুৎ আমরা আমাদের ফ্যাক্টরিগুলোতে যে আমরা যারা ফ্যাক্টরির সাথে উনিও ওয়াশিংয়ের সাথে, যদি আমি যেহেতু ডাইরেক্ট ইন্ডাস্ট্রি, আমাদের আমার ফ্যাক্টরিটা গাজীপুর, সেখানে আমি দেখি প্রতিনিয়তই প্রতি ঘন্টা বা আধা ঘন্টা পরপরই কারেন্ট চলে যায়। এটার দিকে সরকারকে বলবো বিশেষভাবে নজর দেওয়া। এবং সাথে আপনি গ্যাস তো এখন এটা আমি আর এটাকে বাড়তি করে বলার কিছু নেই, এটা সবাই জানে যে গ্যাসের কী পরিমাণ ইয়ে আছে। গত কয়েকদিন আগেও অনেকগুলো টিভি আমাদের বিভিন্ন ওই এলাকায় অনেকগুলো ফ্যাক্টরিতে যাই গ্যাসের সরজমিনে দেখছে। যেমন আমার এখানে মিটার ছিল 0, তো যেখানে আমার দরকার 255 বা 160 হলে অ্যাটলিস্ট চলে, তাহলে আমরা আমাদের ডায়ারগুলো চালাতে পারি, আমাদের স্ট্রাকচারগুলো, মানে আমাদের যে ড্রাইং মেশিন, আমরা যেটা গ্যাসের উপর নির্ভরশীল, বয়লারগুলো চলে। বয়লার নাহলে আপনি জানেন যেগুলো স্টিম বা আয়রন না করে আমাদের প্রোডাকশন ফিনিশিং করতে পারবো না। সো আমি এখন যেটা হয়েছে, আমি এই মুহূর্তে আমার যে ব্যাকলগ, সেটা হলো প্রচুর পরিমাণ মাল ব্যাকলগে পড়ছে, যেটা ডিসকাউন্টে বা ইয়ার হইতে পারে। সেটাও কিন্তু আমাদের একটা ক্ষতির কারণ, যে আমি
এখানে ধরেন 10,000 $1 মিলিয়ন বা $10 লাখ $15 লাখ আমার শিপমেন্ট করার কথা, সেটা এখন কমে যাবে, হয়তো বা ডিসকাউন্ট হবে, হয়তো বা হবে, সেই ডলারটা তো আমার লস হলো, আমার দেশের জন্য ক্ষতি না ইকোনমিক্যালি। তো আমরা আলটিমেটলি টেকনোলজিতে আমরা অনেক পিছানো, যেটা চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া বলে অনেক আগানো, এরা টেকনোলজি তারা ইউজ করতেছে, সাথে সাথে কস্ট মিনিমাইজ হচ্ছে। আমরা যেরকম, আমি সুয়ারের ফ্যাক্টরি মালিক একজন, সুয়ারের ফ্যাক্টরিতে আমরা জ্যাকার্ড মেশিন ইউজ করি, সেখানে আপনি আমাদের শ্রমিক কিন্তু কম, বাট এখানে ফাস্টার প্রোডাকশন হয়, এখন নিউ আপডেট মেশিনও আসতেছে। তো আমরা যাচ্ছি এখানে শ্রমিক কমে যাবে, কিন্তু আমরা যেখানে আমাদের প্রতিদিন প্রোডাকশন হয় ধরেন 20,000 পিস, বাট এটা আমি আবার এসে যখন এটা জয়েন করতে হয়, লিঙ্ক আমাদের সুয়ারাইডারকে বলে লিঙ্কিং করতে হয়, তখন সেখানে আমরা স্টাক হয়, যে আমি ওখানে 20,000 করি, এখানে আমার 2,000 হয় না, 4,000 হয় না, তাহলে আমি প্রতিদিন কিন্তু ব্যাকলোডে পড়তে থাকি। এইভাবে আমাদের যদি আমরা ওইখানে টেকনোলজি, যেমন চীন, ভিয়েতনাম, এরা কিন্তু সেমি অটো বা এরাও কিন্তু টেকনোলজি ইউজ করতেছে এখানে। তো আমরা আমাদের এখন নজর দিতে হবে টেকনোলজি, এবং সরকারকে আমাদেরকে যেটা সুরক্ষিত করতে হবে সেখানে হলো পাওয়ার সেক্টরটা। যেটা না করা হয় তাহলে এই বাজার, যেটা দীর্ঘদিন ধরে বাংলাদেশ, হয়তো কখনো আমরা চিন্তা করছি চীনকে টপকে যাব, তো চীনকে টপকে আসলে সম্ভব না, কারণ চীনে সব কিছু আছে। চীনে দেখেন আপনি র মেটেরিয়াল চীনের, টেকনোলজি বলেন চীনের, আমাদের কাছে কি আছে? আমাদের কাছে শুধু ম্যান পাওয়ার। আর আমরা যারা কিছু গার্মেন্টসের সাথে দীর্ঘদিনে আছে, আমরা যে হয়তো সাহস নিয়ে এখনো আসি যে হ্যাঁ একটা আসার জায়গায়, সরকার এই যে দেখেন সরকার এটা প্রণোদনা আমাদেরকে, প্রণোদনা না, যে সহযোগিতাগুলো কি হতে পারে সেগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস সিটি বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস সিটি বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে খুবই সমসাময়িক একটি বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলছি, আর সেটি হচ্ছে বাংলাদেশ পোশাক শিল্প কম দামে বেশি উৎপাদনের মডেল, বর্তমান চ্যালেঞ্জ কি। আপনার কাছে চলে আসতে চাচ্ছিলাম, যেরকমটা উনি বললেন, এবং আমাদের সাথে জমে যিনি যুক্ত আছেন, এবং আমরাও দেখছি যে চীন, ভিয়েতনাম বা উন্নত দেশগুলো যেগুলো, সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি আসলে উঠে যাচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আসলে সেই চ্যালেঞ্জটা আসলে কেন ওভারকাম করা যাচ্ছে না? এটি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আপনার। যে প্রথমে ভাইয়া যেটা বললো যে আসলে আধুনিকতা নিয়ে আসতে হবে, তার আগে নিশ্চয়তা থাকতে হবে যে আপনার জ্বালানি, এবং জ্বালানির ভিতরে যেটা আছে যে একটা হলো গ্যাস, কারণ ইন্ডাস্ট্রিজের মূল জ্বালানি হচ্ছে গ্যাস, আর একটা হলো ইলেকট্রিসিটি। তো আপনি যদি 12 আওয়ার চিন্তা করেন, সেখানে যদি আপনার 50% টাইম যদি ইলেকট্রিসিটি লোডশেডিং থাকে, তাহলে সে কীভাবে সাস্টেন করবে? কারণ ভায়ারের নির্দিষ্ট একটা টাইম থাকে। এখন ভায়ার তো আগে আপনার এলসি দিত, এখন তারা এলসি দেয় না। তো এখন তারা কি করে, আপনার একটা লেটার দেয়, তো কন্ট্যাক্ট লেটার। তো সেটা যদি টাইমলি আপনি শিপমেন্ট না করতে পারেন, সে ক্যান্সেল করতে পারে। তো আমি প্রথমেই বলবো যে এটা প্রথমেই সরকারের একটা মহান দায়িত্ব, যে বাংলাদেশ কিন্তু একমাত্র এই পোশাক শিল্পের উপর নির্ভরশীল। যে এই পোশাক শিল্প থেকেই কিন্তু বৈদেশিক মুদ্রা আসে, এবং যারা বিদেশে থাকে কর্মসংস্থান করে। এর বাইরে কিন্তু অনেক শিল্প আছে, সেটাকে ডেভেলপ করতে হবে, বাট পোশাক শিল্পকে আগে ধরে রাখতে হবে। তো জ্বালানি নিশ্চিত করতে হবে, এবং মিডল ইস্টের থেকে আমাদের যাদের সাথে সুসম্পর্ক আছে, সেই সমস্ত কান্ট্রির সাথে যেন জ্বালানি নিরবচ্ছিন্ন একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে, যে কোনোভাবেই যেন আমরা জ্বালানি সংকটে না পড়ি। এবং বিদ্যুৎ ব্যবস্থা, যে আমরা আসলে অনেক কিছুই শুনি উন্নত, যে এখন দেখেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখনোই তারা আপনি জাতীয় গ্রিডে যোগ করতে পারে নাই। তো সেটা দ্রুত কিভাবে সম্ভব যোগ করতে হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যদি হয়, তাহলে ফ্যাক্টরিটা ঠিকমতো চলবে। আবার যদি গ্যাসের সাপোর্টটা যথাযথ থাকে, তাহলে কিন্তু আপনার পোশাক তৈরির যে মূল অংশটা, ফেব্রিক্স তৈরি, তারপরে এখানে সুতা তৈরি। তো ভাইয়া যেটা বলো যে দেখেন আমাদের কিন্তু ম্যান পাওয়ার আছে, আমরা সস্তায় ম্যান পাওয়ার পাই, কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে আমরা মনে হয় না যে কখনো চায়না কিংবা ভিয়েতনামের কাছাকাছি যেতে পারবো। বাট এখানে চেষ্টা করতে হবে। প্রথমে এখানে আপনার কি করতে হবে, প্রযুক্তিগত দিক বলতে যে আপনার যে মেশিনারি এবং কাপড় তৈরির মেশিনারি, হ্যাঁ, প্রযুক্তিগত যে দিকটি বোঝাতে চাইলেন, সেটি দিয়ে আসলে আপনি এক্স্যাক্টলি কি বোঝাতে চাচ্ছেন? এটা আমি বলতে চাই যে প্রযুক্তি আধুনিকতা করণের জন্য যে আপনার যে মেশিনারি আছে সেটাকে আধুনিক করতে হবে, সেটাকে ডিজিটাল করতে হবে, এবং সফটওয়্যার প্রোগ্রামিং করতে হবে। এবং আরেকটা যেটা আছে যে এই মেশিনের উপরে আমরা কিন্তু 100%ই বৈদেশিক মেশিনের উপরে নির্ভরশীল। দেখেন চাইনিজরা কিন্তু তাদের প্রযুক্তি বলতে
পোশাক তৈরির প্রযুক্তি এবং সেই পোশাক তৈরির জন্য যে মেশিনারি যন্ত্রাংশ দরকার সেটাও কিন্তু তারা তৈরি করতেছে, এবং জ্বালানি সংকট নাই। তো বাংলাদেশের প্রথমে আরেকটা ব্যর্থতা আছে, কারিগরি শিক্ষার খুব অভাব। আমাদের দেশে 80% লোক মানে আপনার জেনারেল লাইনে পড়াশোনা করে, বাট চীন কিংবা আদার কান্ট্রি দেখেন তারা কিন্তু এটা চিন্তা করে না। তারা শুরুর থেকেই কিন্তু তারা কারিগরি শিক্ষা, যেটা আমরা প্রযুক্তিগত শিক্ষা বলি, এটার উপরে নির্ভরশীল হয়। কেন নির্ভরশীল হয়? যে আপনার যদি প্রযুক্তি আবিষ্কার না হয় তাহলে আপনার দেশ কখনো ডেভেলপ হবে না। তো এই গার্মেন্টস শিল্প, টেক্সটাইল শিল্প যা কিছু আছে, শুধু এ না, লেদার শিল্প বলেন, আদার বাংলাদেশে অনেক ধরনের শিল্প আছে, সেখানে কিন্তু একটা মূল ইনভেস্ট মেশিনারি। তো আপনি যখন একটা ফ্যাক্টরি তৈরি করবেন, কনস্ট্রাকশন পারপাস আপনাকে 20% যাবে, বাট আপনাকে এখানে 50% যাবে কি মেশিনারি। তো সেই মেশিনারি কিন্তু আমরা মনে করি যে 5% বাংলাদেশে নাই, অন্য অন্য শিল্প আছে, পোশাক শিল্পে নাই। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? যে এই মেশিন শিল্পের জন্য প্রযুক্তি আবিষ্কার করতে হবে, এবং যারা মেধাবী আছে তাদেরকে সুযোগ দিতে হবে। ধরুন আমাদের র মেটেরিয়াল নাই, বাট আমরা যদি একটা মেশিন বাইরে থেকে পারচেস না করে সেটার যন্ত্রাংশ নিয়ে আসি, কাঁচামাল নিয়ে আসি, এখানে আমরা তৈরি করি, তখন কিন্তু আমাদের এখানে অলমোস্ট 40 থেকে 50% কস্ট সেভ হবে। তো যখন আপনি একটা গার্মেন্ট শিল্প সেট আপ দেবেন, আপনার টেক্সটাইল হোক, সুইং হোক, ফিনিশিং হোক, তখন যদি আপনি 40% সেভ করতে পারেন এই মেশিনারি দিয়ে, এবং বাংলাদেশের এই প্রযুক্তিগুলো আবিষ্কার হলে এখানে কিন্তু আপনার কর্মসংস্থান সৃষ্টি হবে। তখন কিন্তু আমরা 50% 40% সেভ হবে, এবং কর্মসংস্থান আরো 40% বাড়বে। অনেকগুলো দিকই আসলে হ্যাঁ, এটার সাথে জড়িত। একসাথে তো সেক্ষেত্রে আমি মনে করব যে গভর্নমেন্টকে গুরুত্ব দিতে হবে যে ইয়াং জেনারেশনকে এই প্রযুক্তিগত কাজে লাগানো। জি, আমরা গভর্নমেন্টের কোন কোন বিষয়ে আসলে দৃষ্টি রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা আমাদের সাথে অতিথি যিনি আছেন জুমে, তার কাছে চলে যেতে চাচ্ছি। আমরা যদি সম্ভাবনার কথা যদি আমরা চিন্তা করে থাকি, সেক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পে উৎপাদন বাড়ানোর যদি কোনো সুযোগ থাকে, সেই সুযোগটি আসলে কি হতে পারে? হ্যাঁ, সেটা হচ্ছে যে দেখেন, আমার যে প্রতিযোগী যে দেশগুলো রয়েছে তাদের সাথে তো আমাকে কম্পিটিশনে টিকে থাকতে হবে। তারা যে টেকনোলজি ব্যবহার করছে সেই টেকনোলজি আমাকেও অ্যাডপ্ট করতে হবে, অ্যাডপ্ট করার মানসিকতা থাকতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে, সরকারের আপনার সহযোগিতা থাকতে হবে, পলিসি সাপোর্ট থাকতে হবে। আরেকটা কথা হলো যে আমি টেকনোলজি অ্যাডপ্ট করলাম, কিন্তু আমার যে লেবার ইউজ করছি সেই লেবার দ্বারা আমি দক্ষতা আনতে পারছি না, বৃদ্ধি করতে পারছি না। তাহলে আমার স্কিল ডেভেলপমেন্টের দিকে আমাকে এখন ফোকাস করতে হবে। আমি যদি এখন স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস না করি, এডুকেশন এরিয়াতে যদি আমি ফোকাস না করি, টেকনোলজিক্যাল স্কিল যদি আমি না বাড়াতে পারি, তাহলে তো আমার টেকনোলজি অ্যাডপ্ট করে কোনো আমি লাভ পাবো না। আর একটা ভাই উনি বললেন যে আমি যদি আমাদের দেশে অ্যাসেম্বলিং করতে পারি তাহলে আমার কস্ট হয়তো 30% কমবে, এটা একটা ভালো একটা গাইড হতে পারে। আরেকটা বিষয় হলো দেখেন যে আমরা যেটা এখন মনে করছি যে পোশাক শিল্প, সরকারের এটা উচিত হবে যে পোশাক শিল্পের আমরা তো 43 টাকাতে প্রণোদনা দিয়ে থাকি, তাই না? শুধু পোশাক শিল্পকে না, অন্যান্য শিল্পকে আমরা সামনের দিকে নিয়ে আসতে পারছি না। পোশাক শিল্পের কারণে যে বাংলাদেশের যে ক্ষতিও হয় না, আমরা কি এটা চিন্তা করেছি যে বাংলাদেশের জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে? গাজীপুরের কাঁঠাল বাগান আমরা ধ্বংস করে পোশাক শিল্প করেছি, সেটার কারণে আমাদের এখন ক্যান্সার রোগ বেড়ে গেছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা এখন চিন্তা করছি না। আমরা শুধু বারবার বলছি পোশাক না, একসময় তো বাংলাদেশের পাট উৎপাদন করেই তো, পাট রপ্তানি করে তো 90% আমরা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আর্ন করেছি। একসময় পাট শিল্পগুলো ছিল। সরকারের এখন উচিত হবে পোশাক শিল্পের পাশাপাশি পাট শিল্পকে, পাট পণ্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, জাহাজ নির্মাণ শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং মাল্টি ডাইমেনশনাল আপনার এক্সপোর্ট প্রোডাক্ট কিন্তু সামনের দিকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। না হলে বাংলাদেশের অর্থনীতি টেকসই হবে না। একমাত্র যদি আপনি কারণ পোশাক শিল্পের যে বাজারটা, সেই বাজারটা মানে এটা কিন্তু টেকসই বাজার বলা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র বারবার শ্রম অধিকার নিয়ে কথা বলে, গণতন্ত্র নিয়ে কথা বলে, মানবাধিকার নিয়ে কথা বলে, দুর্নীতি নিয়ে কথা বলে। সুতরাং এই মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আপনাকে হঠাৎ করে শুল্ক বাড়ায় দিতে পারে 50%। ইউরোপের বাজারও কিন্তু কমপ্লায়েন্স ছাড়া ইউরোপের বাজার আপনি টিকে থাকতে পারবেন না। সুতরাং আমাকে এখন সব শিল্পের দিকে আমাকে মনোযোগী হতে হবে। বর্তমান সরকার কিন্তু এখন সব শিল্পকে সমানভাবে সামনের দিকে এগিয়ে নিতে যাচ্ছে, এটা সরকারের একটা ভালো দিক আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। সরকারের সহযোগিতার একটি বিষয় বারবার উঠে এসেছে। সরকারের ক্ষেত্রে প্রণোদনা ব্যতীত আর কি কি সহযোগিতা করা যেতে পারে? আমি আপনার এই প্রশ্নটাকে আমি ওনার যে জুমে যিনি আসছিলেন ওনার একটা উত্তর দিতে চাই। উনি যে বলছেন যে পোশাক শিল্পের কারণে জৈব বৈচিত্র্য যে ধ্বংস, আমরা কিন্তু সেই জায়গায় নাই। উনিও এটাকে আমি বলবো উনি এটাকে নোট করার জন্য এবং এটা দেখার জন্য সরজমিনে আমাদের যে বর্তমান ফ্যাক্টরিগুলো আমরা কিন্তু ডেভেলপ হয়ে গেছি অনেক। আমরা আগের মতো যে বর্জ্য যে আপনার প্রত্যেকটা খালে যে পানি লাল নীল হয়ে যায় ওগুলো নাই।
আমরা কিন্তু ইটিভি প্ল্যান্ট আছে আমাদের, নিজস্ব ইটিভি প্ল্যান্ট। আমরা কিন্তু পরিশোধিত পানি দিয়েই আমাদেরকে এখন ইয়ে করতে হয়, ওয়াশ করতে হয়। আপনি এটা কিন্তু, আমি ওনাকে বলবো, আগের মতো যে আমরা ইন্ডাস্ট্রি আপনি যে অন্যান্য শিল্প অবশ্যই করবেন, বাট আপনাকে চিন্তা করতে হবে আগে গার্মেন্ট শিল্প। পোশাক আপনার কিন্তু একটা, আপনার যে 5টা ইয়ার কী বলে এটা, নৈতিক ইয়ার মধ্যে একটা কিন্তু পোশাক, এটা লাগবেই। আপনার পৃথিবীর যে কোনো দেশে পাট হয়তো আপনি ইউজ না করলেও দিন হবে, কিন্তু আপনাকে পোশাকটা তো লাগবেই খাদ্যের মতো। আপনার যেটা পোশাক একটা আমাদের নিত্য প্রতিদিনের জিনিস, সেটা আপনাকে ব্যবহার করতে। এখন আমি যদি এখানে ক্যান্সারের যদি হয়ে থাকে তাহলে আমি হয়তো এটা জানি না, বাট এই এখন যে ফ্যাক্টরিগুলো গড়ে উঠতেছে প্রত্যেকটা 100% কমপ্লায়েন্স মেনটেন করে, এবং এখানে ইটিভি প্ল্যান থাকতে হয়, গড সার্টিফিকেট, এখানে অনেকগুলো আমি বলবো অনেকগুলো জিনিস ইয়ে থাকে। এবং ওরা জাস্ট এটা কথার উত্তর দেবেন, গাজীপুর ফ্যাক্টরিগুলোতে এখন যদি ঢাকা শহরে এগুলো আছে, বাট আপনি যদি গাজীপুর বেজ যে ফ্যাক্টরি, গাজীপুর, শাহবাগ, ময়মনসিংহ, নরসিংদী, ওই বেল্টে যদি আপনি যেয়ে থাকেন, এদিকে আপনি চিরাং রোডে কিছু ফ্যাক্টরি আছে, ইপিজেড ব্যক্তি যেগুলো, এগুলোতে আপনি এই বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত মানে সুপরিকল্পিতভাবে, এবং এটা ইটিভি প্ল্যান্টের মাধ্যমে যে আমরা সুপরিচিত পানি দিয়েই আমাদের ফ্যাক্টরিটা যেটা আমরা পানি খাইতে পারবো চাইলে, সেটা দিয়ে আমরা কিন্তু ওয়াশ করা হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু ডাইং মিলের ক্ষেত্রে, যারা ডাইং প্রজেক্ট চালায় তাদের ক্ষেত্রে কিন্তু আরও কঠোর হচ্ছে সরকার। তো এগুলো কিন্তু শুধু সরকার না, আমি আইএলের সাথে যেহেতু বিজিএমের মাধ্যমে আমি আইএলের একটা কনফারেন্সও ছিলাম, সেখানে আমরা বলছি যে আমরা কিন্তু আগের মতো, তারাও চিন্তা করছে যেমন সোলার প্ল্যান্ট বাংলাদেশে কীভাবে ইনক্লুড করতে যায়, সেখানে আপনি সোলার প্ল্যান্টটা এটাও একটা নতুন প্রযুক্তি। আপনি বিদ্যুৎ কিভাবে হবে, সরকারের অনেক সক্ষমতা থাকলেও অনেক জ্বালানি ক্ষেত্রে অনেক জায়গায় সক্ষমতা নাই, সেক্ষেত্রে কিন্তু আইএলও আসতেছে বাংলাদেশে সোলার প্ল্যান্টটা কীভাবে ইন্টিগ্রেশন করা যায়, তারাও আমাদের সাথে এটা মার্চ করে। আমি যেমন 25টা ফ্যাক্টরি যদি একসাথে করে একটা সোলার প্ল্যান্ট করে এখানে 85 যে মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন করে 25টা ফ্যাক্টরি রাখবে, শুধু আমার একটা ফ্যাক্টরি ছাদেই যে প্ল্যান করে, বা এটা ফ্যাক্টরি গ্রাউন্ড ফ্লোর বা এইটা আপনি জানেন ছাদের মধ্যেই করে সবাই, তো এই প্ল্যানটাও আমরা কিন্তু আগে দিছি। তো আমি আপনার মূল প্রশ্ন যেটা সরকারের, এটা জাস্ট আপনাকে এটা আপনার ইয়ে থেকেই বললাম যে আমরা বিজিবি থেকে কাজ করতেছি, এটা নিয়ে আইএলওর সাথে আমরা কাজ করতেছি। আমরা এই বিদ্যুৎ উন্নয়ন নিয়ে আমরা একটা অলরেডি কমিটি হয়েছে, সেটা হলো আইএলওর সাথে, যে আইএলও আমাদেরকে যে প্রস্তাবটা দিচ্ছে সেটা নিয়ে, সেটা দীর্ঘমেয়াদী, বাট আমরা চাচ্ছি এটা আরও দ্রুত যাতে হয়ে যায়। সেখানে সোলার প্ল্যান্টটা এটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা শুরু করব খুব তাড়াতাড়ি। সেটা হলো দেখেন, যদি 25টা ফ্যাক্টরি না হয়, 20টা ফ্যাক্টরি হলো, 10টা হলো, 10টার সাথে যদি একসাথে প্ল্যান্ট সোলার প্লেটগুলো বসায় একসাথে এটা প্ল্যান হয়, 20 মেগাওয়াট 10 মেগাওয়াট উৎপাদন হলে আমরাই আমাদের বিদ্যুৎ ইউজ করলাম, সরকারকেও দিতে পারলাম। আর এর সাথে আপনি যেটা বলেন, সরকারের যে স্পেশাল স্কিম এই রপ্তানির জন্য 60,000 কোটি টাকা, শুধু রপ্তানি খাতে গার্মেন্টস ক্ষেত্রে 60,000 কোটি টাকা সরকার বরাদ্দ করছে, সেখানে গার্মেন্টস শিল্পের জন্য 20,000 কোটি টাকা। এই 20,000 কোটি টাকা কারা পাবে, কোন ক্যাটাগরিতে পাবে, সেটা বিজিএমই, বিকেএমই যে সংস্থাগুলো আছে তারা অলরেডি সার্টিফাই করে এটা প্রত্যয়নপত্র জমা দিছে বাংলাদেশ ব্যাংকের কাছে। এটা বাংলাদেশ ব্যাংকের সাথে এমইউ করতেছে, সেক্ষেত্রে কি 12টা ব্যাংক, আমি জানি কতগুলো ব্যাংক, বাট 12টা ব্যাংক আমার জানা মতো এই পর্যন্ত তারা এমইউ হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের এখন প্রয়োজন এই মুহূর্তে সেই স্কিমটা আমরা যদি এখন পাই সরকারের কাছ থেকে, আমরা সরকারের কাছে বিশেষ আপনার অনুষ্ঠানের মধ্যে আমি আবেদন করব, সরকার যাতে আমাদের ওই স্কিম যেটা এখানে অনেকগুলা ইয়ে আছে, এখানে কী কী দিবে। আসলে এই স্কিমটা অনেকেই মনে গেছে এটা কি আবার আগের মতো ড্রেনের টাকা চুরি হয়ে যাবে, নো, এটা কোনো চান্সই নাই চুরি হওয়ার। আপনার প্রত্যেকটা বায়োমেট্রিক আছে, আপনার কর্মচারীদের শুধু বেতন দিতে পারবেন। এই স্কিমে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হলো সরকারের কাছে, সরকার শুধু তফসিলিম ব্যাঙ্কগুলো, যেগুলো আপনি জানেন যে ব্যাঙ্কগুলোকে দিবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, যে সরকার সেগুলা আমাদেরকে দিবে বেতন, মান্থলি ওয়েজেস দিবে 4 মাসের, 6 মাসের গ্রেস পিরিয়ড। এটা 6 মাসে আমাদের কোনো ইন্টারেস্ট লাগবে না, এটা আমাদের একটা সুবিধা। 6 মাস পরে যদি আমরা ইন্টারেস্ট দিব সেটা হবে 7%, বাকি ইন্টারেস্ট যেটা ব্যাংক নেবে সেটা কিন্তু সরকার ভর্তুকি দিবে, সেটা আমাদের জন্য এটা সুখবর। কিন্তু আমরা এটা কিন্তু এখনও দীর্ঘ 4-5 মাস হয়ে গেলো এই স্কিম, এই বিআরপিডি সার্কুলারটা বাংলাদেশ ব্যাংক থেকে চালু হয়েছে, বিআরপিডি লেটার নাম্বার 1, আপনার সার্কুলার নাম্বার 13, এটা আপনি যদি নোট রাখেন, সেই সার্কুলারটা এখন পর্যন্ত বাস্তবায়নের মুখ দেখে নাই। বিভিন্ন রকম সরকারি যে চাপে আগের মধ্যে যে ফাইল সচিবদের ফাইলের জায়গায় পড়ে থাকে, এটা কেন জানি এটা এখন পর্যন্ত, এটা আমরা গত জুলাইতে আমরা চাচ্ছি এটা পাওয়ার আশা করতেছিলাম, পাই নাই। আমরা চাচ্ছি যে আগস্ট মাসে পাবো, আমরা এখনও পাই নাই। সো আমরা আগামী মাস যাতে পাই, সেটার জন্য সরকার কাছে বিশেষ অনুরোধ যে এই স্কিমটা অ্যাটলিস্ট আপনি আমাদেরকে
ত্বরান্বিত করবে। সাথে যেটা আমাদের সবচেয়ে বেশি কনসার্ন, গার্মেন্টস শিল্প বলেন যে শিল্পই হোক, সেটা হলো ব্যাংক ঋণের হার, জি যেটা অতিমাত্রায় হয়ে গেছে, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট 2018 সরকার যে উপদেষ্টা ছিলেন, সেই ইন্ডিয়ান গভর্নমেন্ট আমলে সেটা 9.75 ছিলেন, সেটা এখন হয়ে গেছে 15%। সেটা আমাদের জন্য খুবই কনসার্নের বিষয় যে এটা যদি সরকার কোনোভাবে বিবেচনা করতে যে এই সুদের হারটা কমিয়ে নিয়ে আসা যায়। জি, আমরা সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। জি, দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। খুবই সমসাময়িক একটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছিলাম, বাংলাদেশ পোশাক শিল্প কম দামে বেশি উৎপাদনের মডেল এবং সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী কী, চ্যালেঞ্জগুলোকে কীভাবে ডিফেন্ড করা যেতে পারে এবং সামনের দিকের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলো কী কী হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলে আমাদের অনুষ্ঠানে যথার্থতা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন।